প্রিয় শিক্ষার্থী, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো। তাহলে চলো দেরি না করে আজকের গণিত ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দৈনন্দিন জীবনে নানা রকম সংখ্যা ব্যবহার করি। এই সকল সংখ্যাগুলোকে কি নামে ডাকা হয়? এদের বাস্তব সংখ্যা নামে ডাকা হয়। আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। স্ক্রিনের সর্ব উপরে কি লেখা আছে? বাস্তব সংখ্যা। তাহলে এই যে স্ক্রিনে দেখানো চার্টটি, এটি কিসের শ্রেণীবিন্যাস? এটি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ক্লাসটি হবে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের উপর। তাহলে চলো আমরা প্রথমে বাস্তব সংখ্যা সম্পর্কে বিস্তারিত শিখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ হতে আমরা যা শিখব, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে শিখব, বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে শিখব। বাস্তব সংখ্যা, সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন 0, +2, -2, +½ -½ √3, 1.23 ইত্যাদি। স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন -2, -1, 0, 1, 2 ইত্যাদি পূর্ণ সংখ্যা। ধনাত্মক সংখ্যা, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। যেমন 2, ½ √2, 0.415 ইত্যাদি ধনাত্মক সংখ্যার উদাহরণ। ঋণাত্মক সংখ্যা, শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়। যেমন -2, -½ -√2, -415 ইত্যাদি ঋণাত্মক সংখ্যার উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে একটি তালিকা দেখা যাচ্ছে। এটি কি? এটি দৈনিক বাজারের মূল্য তালিকা। এখানে বিভিন্ন পণ্যের নাম, তাদের পরিমাণ এবং তাদের মূল্য টাকায় দেয়া আছে। এখানে 35, 30, 50, 40 এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। গণনা থেকেই স্বাভাবিক সংখ্যার উৎপত্তি হয়েছে। স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবিটি প্রাচীনকালের গণনার পদ্ধতির একটি ছবি। স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 50, 80 এরূপ সংখ্যাগুলোকে আমরা গণনার সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলি। তোমরা কি বলতে পারবে স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি বা ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 1। 1কে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা বলছি। তাহলে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি কত হবে? বৃহত্তম সংখ্যাটি 99999 এরূপ চলতে থাকবে। কেন? কেন এরূপ চলতে থাকবে? কারণ সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা অসীম পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ সুনির্দিষ্ট করে উত্তর দেয়া সম্ভব নয়। ধরো তুমি 500 টাকা নিয়ে বাজারে গেলে এবং 500 টাকার সদাই কিনে বাজার থেকে ফিরলে। তোমার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? তোমার কাছে কিছুই অবশিষ্ট রইল না, অর্থাৎ শূন্য। এই যে শূন্য, এটা কি স্বাভাবিক সংখ্যা? শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, এটি একটি পূর্ণ সংখ্যা। তাহলে ঋণাত্মক 5 কি ধরনের সংখ্যা? ঋণাত্মক 5 সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা নয়, এটি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা।
তোমরা মনে রাখবে দশমিক ছাড়া আমরা যে সকল সংখ্যা দেখি সেগুলো হলো পূর্ণ সংখ্যা। কিছু সংখ্যা শূন্য অপেক্ষা বড় এবং কিছু সংখ্যা শূন্য অপেক্ষা ছোট। শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাকে অর্থাৎ 1, 2, 3 এরূপ সংখ্যাগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে। শূন্য অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যাকে কি বলে? অর্থাৎ ঋণাত্মক 1, ঋণাত্মক 2, ঋণাত্মক 3 এদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। শূন্য একটি পূর্ণ সংখ্যা যা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। তাহলে পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে। অর্থাৎ যে সমস্ত সংখ্যার কোনো ভগ্নাংশ থাকে না সেগুলোই পূর্ণ সংখ্যা। যেমন 1, ঋণাত্মক 3, 0, 5 ইত্যাদি। পূর্ণ সংখ্যার সেটকে z দ্বারা প্রকাশ করা হয়। z সমান লিখতে পারি ঋণাত্মক 2, ঋণাত্মক 1, 0, 1, 2 এরূপ অনেক সংখ্যা। দুটি যে কোনো পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফলটি কি ধরনের সংখ্যা হবে? ধরো একটি সংখ্যা ধনাত্মক 5 ও অপরটি ঋণাত্মক 3। এদের যোগফল কত? এদের যোগফল 2। 2 কি ধরনের সংখ্যা? 2 একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। দুটি যে কোনো পূর্ণ সংখ্যার বিয়োগফল কি ধরনের সংখ্যা হবে? বিয়োগফল 8। এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। দুটি যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল কি ধরনের সংখ্যা হবে? গুণফল ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। ধনাত্মক 5কে ঋণাত্মক 3 দ্বারা গুণ করলে গুণফলটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়। তাহলে দুটি যে কোনো পূর্ণ সংখ্যার ভাগফল কি ধরনের সংখ্যা? এটি একটি ভগ্নাংশ সংখ্যা। ধনাত্মক 5কে ঋণাত্মক 3 দ্বারা যদি আমরা ভাগ করি ভাগফল একটি ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা আসে, যা একটি পূর্ণ সংখ্যা নয়। এটি একটি ভগ্নাংশ সংখ্যা যা মূলদ সংখ্যা নামে পরিচিত। তাহলে মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equals to 0, তাদের মূলদ সংখ্যা বলা হয়। যেমন 9/2 অথবা 2/9 একটি মূলদ সংখ্যা। তাহলে এবার অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q is not equals to 0, তাদের অমূলদ সংখ্যা বলে। যেমন 2 এর বর্গমূল 1.414213 এভাবে চলবে। 3 এর বর্গমূল 1.732 এভাবে চলবে। তোমরা মনে রাখবে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 1, 4, 9, 16, 25 এগুলো পূর্ণবর্গ সংখ্যা। এগুলো ব্যতীত বাকি সকল পূর্ণ সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। আমাদের সবার কম বেশি সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ সম্পর্কে ধারণা আছে। এই বিষয়ে বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। চলো এবার বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগটি আরও একবার দেখে নেওয়া যাক। বাস্তব সংখ্যা একে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি মূলদ সংখ্যা ও অপরটি অমূলদ সংখ্যা।
আমরা মূলদ সংখ্যার দিকে লক্ষ্য করি। মূলদ সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি পূর্ণ সংখ্যা ও অপরটি ভগ্নাংশ সংখ্যা। আবার পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অপরটি শূন্য ও আরও একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যদি লক্ষ্য করি, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আরও তিন ভাগে ভাগ করা হয়েছে, একটি মৌলিক সংখ্যা, একটি একক সংখ্যা ও অপরটি যৌগিক সংখ্যা। এবার ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি সাধারণ ভগ্নাংশ সংখ্যা ও অপরটি দশমিক ভগ্নাংশ সংখ্যা। আমরা যদি লক্ষ্য করি, সাধারণ ভগ্নাংশকে আরও দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি প্রকৃত ভগ্নাংশ ও অপরটি অপ্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আমরা রূপান্তর করতে পারি। দশমিক ভগ্নাংশ, একেও দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি সসীম অনাবৃত ও অপরটি অসীম আবৃত। অমূলদ সংখ্যা, একে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশে পৃথক করা হয়েছে। এটাই হচ্ছে মোটামুটি বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে জানলাম। এবার আমরা বাস্তব সংখ্যার কিছু মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে জানব। বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য। 1 নাম্বার, এ ও বি বাস্তব সংখ্যা হলে এ যোগ বি বাস্তব সংখ্যা এবং এ গুণন বি বাস্তব সংখ্যা। অর্থাৎ এ এবং বি যদি কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে এদের যোগফলও বাস্তব সংখ্যা এবং গুণফলও বাস্তব সংখ্যা। 2 নাম্বার, এ ও বি বাস্তব সংখ্যা হলে এ যোগ বি সমান বি যোগ এ এবং এ গুণন বি সমান বি গুণন এ। এর অর্থ হচ্ছে এ এবং বি কে যোগ করলে যোগফল যা হয়, বি এবং এ কে যোগ করলে যোগফল তাই হয়। অপরদিকে এ এবং বি কে গুণ করলে গুণফল যা হয়, বি এবং এ কে গুণ করলে গুণফল ঠিক তাই হয়। 3 নাম্বার, এ বি সি বাস্তব সংখ্যা হলে, এখানে বাস্তব সংখ্যা কয়টি? 3টি। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে 1 নংয়ে এ যোগ বি এর সাথে সি যোগ করলে যোগফল যা হয়, এর সাথে বি এবং সি কে যোগ করলে যোগফল তাই হয়। অপরদিকে এ এবং বি কে গুণ করে তার সাথে সি কে গুণ করলে গুণফল যা হয়, এর সাথে বি এবং সি কে গুণ করলে গুণফল ঠিক তাই হয়। 4 নাম্বার, এ বাস্তব সংখ্যা হলে, ধরে নেই কেবল দুটি বাস্তব সংখ্যা 0 ও 1 আছে, তাহলে 0 ইজ নট ইকুয়ালস টু 1, অর্থাৎ 0 কখনো 1 এর সমান হতে পারে না। অপরদিকে a প্লাস 0 ইকুয়ালস টু 0 প্লাস a ইকুয়ালস টু a। এর অর্থ হচ্ছে এর সাথে 0 কে যোগ করলে কিংবা 0 এর সাথে a কে যোগ করলে যোগফল এই হয়। এবং সর্বশেষ এর সাথে 1 কে গুণ করলে অথবা 1 এর সাথে a কে গুণ করলে গুণফল এই হয়। 5 নাম্বার, এ বাস্তব সংখ্যা হলে কি হতে পারে? 1 নাম্বার, পজিটিভ এর সাথে নেগেটিভ এ কে প্লাস করলে আনসার 0 হবে। অপরদিকে a ইজ নট ইকুয়ালস টু 0 হলে কি হতে পারে? a কে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে আনসার 1 হবে। 6 নাম্বার, এ বি সি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে কি হতে পারে? এখানে বি এবং সি এর যোগফল এর সাথে এ এর গুণফল করলে গুণফল যা হয় তা এ বি এবং এসি এর যোগফলের সমান। 7 নাম্বার, এ বি বাস্তব সংখ্যা হলে কি হতে পারে? এই ক্ষেত্রে
তিনটি ঘটনা ঘটতে পারে। হয় এ বি থেকে ছোট হবে, নয় এ এবং বি সমান হবে, অথবা এ বি থেকে বড় হবে। এই তিনটি ঘটনা ঘটতে পারে। 8 নম্বর, এ বি সি বাস্তব সংখ্যা হলে এবং এ যদি বি থেকে ছোট হয় তখন কি হতে পারে? তখন এ এবং সি এর যোগফল অবশ্যই বি এবং সি এর যোগফল থেকে ছোট হবে। 9 নম্বর, এ বি সি বাস্তব সংখ্যা হলে কি হতে পারে? এবং এ যদি বি থেকে ছোট হয় তখন একটি ঘটনা ঘটবে। ঘটনাটা কি? এসি এর গুণফল তখন বিসি এর গুণফল থেকে ছোট হবে। কখন? যখন সি 0 থেকে বড় হবে। আরেকটি ঘটনা, যদি সি 0 থেকে ছোট হয় তখন কি হবে? তখন এসি এর গুণফল বিসি এর গুণফল থেকে বড় হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার কিছু প্রশ্ন ও এর উত্তর দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, ঋণাত্মক 5 কি ধরনের সংখ্যা? এটি একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। প্রশ্ন নং 2, 3 ভাগের 2 ভাগ বা 2/3 কি ধরনের সংখ্যা? এটি একটি মূলদ সংখ্যা। প্রশ্ন নং 3, 0 কি ধরনের সংখ্যা? 0 একটি পূর্ণ সংখ্যা। প্রশ্ন নং 4, 2 এর বর্গমূল কেন অমূলদ সংখ্যা? 2 এর বর্গমূলকে p/q আকারে প্রকাশ করা যায় না। আজকের পাঠে মনোযোগ সহকারে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো ও নিরাপদে থাকো।